নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। আরজি করে চিকিৎসক ছাত্রীর মৃত্যুর ঘটনা এবং তারপর গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যেই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে। আজও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে। শুধুমাত্র কলকাতায় নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে, এমনকি দেশেও। এরই সঙ্গে কিন্তু চিকিৎসকদের কর্মবিরতি আজ সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত চলছে। নিগৃহীতা ছাত্রীর বাবা ইতিমধ্যেই কিন্তু একটি ডায়েরির কথা উল্লেখ করেছেন এবং তারই সঙ্গে আর কিছুক্ষণ আগেই আপনাদের সামনে তুলে ধরেছি ইতিমধ্যে নবান্নের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক এবং সেখানে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, বিশেষ করে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পরপর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর অপরদিকে কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ টুইট, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন এই মুহূর্তে অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মৃত্যুঞ্জয় পাল, রয়েছেন বিজেপির তরফ থেকে দেবজিৎ সরকার, রয়েছেন সিপিআইএম এর তরফ থেকে অতনু চট্টোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এবং রয়েছেন চিকিৎসক ডক্টর সুবীর গাঙ্গুলি। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই আলোচনায়। আলোচনা শুরু করব, কিন্তু প্রথমে মাত্র কিছুক্ষণ আগে ইতিমধ্যে নবান্নের তরফ থেকে যে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে, আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই সেদিকে নজর দেব। সিসিটিভি দিয়ে মনিটর সেফ জোন মহিলাদের জন্য আইডেন্টিফাইড এবং ক্রিয়েটেড হবে। 4, a special mobile phone app যার নাম হবে রাত্রির সাথী with alarm devices will be developed which shall be compulsorily downloaded by all working women and which will be connected to the local police stations, local police control room. স্পেশাল মোবাইল ফোন অ্যাপ রাত্রির সাথী নামে পুলিশ ডেভেলপ করে দেবে। ওয়ার্কিং উইমেনরা দয়া করে সেটা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে স্থানীয় থানা, স্থানীয় পুলিশ কন্ট্রোল রুমে অবিলম্বে বিপজ্জনক পরিস্থিতিতে যোগাযোগের ব্যবস্থা থাকবে। নবান্নের তরফ থেকে ইতিমধ্যে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। আর এরপর চিকিৎসক ছাত্রছাত্রীরা তারা কে কি বলছেন শোনাবো। যে কোনো প্রকল্পই হোক না কেন, আমরা এখন যে কাজের জন্য যুক্ত আছি, যে আমাদের ন্যায্য বিচার চাই, সেই বিচারটা যাতে আমরা তাড়াতাড়ি পাই সেটার ব্যবস্থা করতে হবে। তার সাথে সাথে আমাদের সেফটি, জাস্টিস সব কিছুর জন্য যে ব্যবস্থা উনি নিতে চাইছেন সেটা যেন খুব তাড়াতাড়ি হয়, সেটার ডিলে আমরা কোনোভাবেই চাইছি না। পাশাপাশি অনেক কিছু সুবিধা আমরা যখন আমাদের মেন বেস মোটো যখন খাওয়ার চাই, তখন আমাদের জামা কাপড় দেওয়া হচ্ছে, আমাদের মানে সাজার জিনিস দেওয়া হচ্ছে, আদার এক্সেসরিজ দেওয়া হচ্ছে। দ্যাট আর নো নিড। আমাদের মেন এখন টার্গেট আমাদের জাস্টিস চাই। আমরা এই একটা মেয়ের সঙ্গে যে এত দৃষ্টান্তমূলক শাস্তি মানে ব্যবস্থা করলো কিছু মুষ্টিমেয় মানুষ, যারা আমরা কাউকেই এখন সরকারও আইডেন্টিফাই করতে পারি। চিকিৎসক এবং তারই সঙ্গে যারা আন্দোলন করছেন তাদের বক্তব্য রাজ্য সরকারের এই অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে তুলে ধরলাম। আলোচনায় আসার আগে আরও একটি সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই স্বাস্থ্য সচিব তিনি জানিয়েছেন। ইতিমধ্যেই যেটা খবরে উঠে এসেছিল, অর্থাৎ বেশ কয়েকজন চিকিৎসকের বদলির নির্দেশ, তাও ইতিমধ্যেই কিন্তু স্থগিত করা হলো। তিনি কি বলেছেন শোনাবো। 42 জনের ট্রান্সফারের কথা বলা হচ্ছে, সেটা একটা রুটিন এক্সারসাইজ যার প্রসেসটা প্রায় এই ঘটনার আগে 9 তারিখে ঘটনার প্রায় 2 মাসের আগে থেকে এটা আরম্ভ হয়েছে। তার অ্যাপ্রুভালও কিন্তু 9 তারিখের কম্পিটেন্ট অথরিটি অ্যাপ্রুভালও কিন্তু 9 তারিখেরই অনেক দিন আগেই করা হয়েছিল। কিন্তু যেহেতু অনেক চেকগুলো করতে হয়ে নামের বানান থেকে আরম্ভ করে পোস্টিং সঠিক লেখা আছে কি না, সেই প্রসেস মধ্যে হয়তো ডিলে করার জন্য এটা পরবর্তীকালে ইস্যু হলো। কিন্তু ওই অর্ডারটাও কিন্তু আজকে আমরা ক্যান্সেল করলাম, কারণ একটাই, যেহেতু আমাদের বিভিন্ন জায়গাতে পরিষেবাগুলো যারা কাজ করছেন তারা পরিষেবা দিচ্ছেন, সেজন্য আপাতত এই অর্ডারটা আমরা ক্যান্সেল করলাম। এটা নিয়ে কিন্তু কোনো কন্ট্রোভার্সি নেই, এটা একটা রুটিন এক্সারসাইজ। এর সাথে কিন্তু অন্য কোনো দিক থেকে এটাকে মনে করা উচিত নেই। এরই সঙ্গে জানিয়ে দিই, সন্দীপ ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদ কিন্তু চলছে। আজ সকাল 10টা থেকে আবারও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং আজ রাত 8টা বেজে গেছে, এখনো পর্যন্ত সিবিআই জিজ্ঞাসাবাদ চলছে। আসবো এই সমস্ত কিছু নিয়ে আলোচনার। প্রথমে দেবজিৎ, যে প্রসঙ্গে আসবো, ইতিমধ্যে কিন্তু অ্যাপের কথা বলা হয়েছে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। দেরিতে বোধোদয় এসব বলে লাভ নেই, পুরোপুরি হচ্ছে আইওয়াস চলছে। এগুলো কি আগে জানতো না, না কি আগে হতো না? আগে হওয়া যেত না? একটা সিসি ক্যামেরার রাখতে হবে, আলাদা করে মহিলাদের জন্য কিছু সুরক্ষার ব্যবস্থা করতে হবে, এরকমভাবে। এর আগে কি রেপ হচ্ছিল না? কিছুদিন আগে আমরা তো এই নির্ভয়া বলুন বা তিলোত্তমা বলুন এইরকম নাম বলছি, তার সঙ্গে সঙ্গে কিছুদিন আগে
আমি নাম বলছি না, পদবি বলছি, হাঁসদা, এই দুদিন আগে ঘটনা ঘটেছে। কলকাতা থেকে 20 কিলোমিটার বাইরের বলে আমরা তাই নিয়ে কোনো হইচই করছি না, এবং জায়গাটা শুধু আরজিকর কেন্দ্রিকই হচ্ছে, সারা বাংলা জুড়েই একই জিনিস চলছে। আমার প্রশ্ন হচ্ছে, কিন্তু আরজিকর তো নাড়িয়ে দিয়েছে এই ঘটনা। একদম একদম আরজিকর নাড়িয়ে দিয়েছে, কিন্তু কলকাতা রাজ্য, দেশ, পৃথিবী। আরজিকরের এই দুর্ঘটনা তো আজকের নয়। ডক্টর সুকান্ত মজুমদার একটা মামলা করার জন্য চেষ্টা করেছিলেন, একটা এফআইআর করার চেষ্টা করেছিলেন এই ঘোষবাবুর বিরুদ্ধে, যে কিনা আরজিকরের প্রিন্সিপাল বা এরকম দায়িত্বে ছিলেন। তার কাছে তিনি যা যা অর্থনৈতিক দুর্নীতি করেছিলেন তাই নিয়ে শিয়ালদা কোর্টে মামলা হয়। শিয়ালদা কোর্টে যে মামলাটা হয় সেই মামলাতে কোর্ট কনসার্ন পিএস মানে টালা পিএস এর কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠায়। ছত্রে ছত্রে ভুলভাল রিপোর্ট দেওয়া হয়েছিল। আজকে যে টালা পিএস এর ওসিকে ডাকা হচ্ছে এবং অন্যান্যদের ডাকা হচ্ছে, এবং তখনও পর্যন্ত এই তিলোত্তমা ঘটনা ঘটেনি, কিন্তু এই যে একের পর এখন শুনছি যে আরজি করে আরেকটি ছাত্র আত্মহত্যা করেছিল বেশ কিছুদিন আগে, এবং সেইটাও নাকি এই জিনিসের মতনই একটা রেস। সেখানে সেক্স র্যাকেট চলছে, ড্রাগ র্যাকেট চলছে, সেখানে সবকিছু চলছে অ্যালেজলি। অনেকগুলো ঘটনা রয়েছে। আমরা এই ঘটনাটা যেহেতু এই মুহূর্তে ফোকাস করে রয়েছে, আমরা কেন গোটা রাজ্য এবং প্রত্যেকে আমরা সেই প্রসঙ্গ নিয়ে আসবো, প্রত্যেকে প্লিজ আসবো। তার আগে নিগৃহীতা ছাত্রীর বাবা তিনি ইতিমধ্যে আরো কি বলেছেন আজকে শোনাবো। মার্চ মাসে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এর সাথে কি কোনো সম্পর্ক আছে মনে করছেন? না না না, সেটা বিষয়টা টোটালি আলাদা। হতে পারে, জানি না আমরা। এখন তো বিষয়টা জানি না। একটা বাইকে ধাক্কা দিয়েছিল, বাইকে এসে ধাক্কা দিয়ে পুরো টোটাল ডিপার্টমেন্টকে আমরা দায়ী করছি বিষয়টা নিয়ে। আচ্ছা, একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে এই ব্যাপার আমরা জানি না। আমাদের শুধু বলেছে আরজি করে যেতে আর ভালো লাগে না। কি বলতো? আরজি করে যেতে আর ভালো লাগে না। আমরা কোনো কাউকে তালিকা দেইনি আজ পর্যন্ত। ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে কোনো কথা বলেনি। উল্টে প্রিন্সিপাল বলছে আমার ঘরে আসতে হবে, আমার সঙ্গে কথা বলতে হবে। যেদিন আমার মেয়েটা মারা গেছে, কতক্ষণ আপনাকে অপেক্ষা করতে হলো ওকে দেখার জন্য? 3 থেকে 3.5 ঘন্টা। সিপি একটা কালকে প্রেস কনফারেন্স করেছেন, করে বলেছেন ফ্যামিলির সাথে আমরা কোঅপারেট করেছি। আপনার কি মনে হয়? না, উনি প্রথম দিকে করেননি, কিন্তু পরের দিকে অনেক চাপে পড়ে তখন অবশ্যই করবেন। সেটা ফরিদার শর্মা যেদিনকে এসেছিলেন সেদিনকে আপনাদের সাথে কি কথা হয়েছিল? উনি আমাদের তদন্ত কীভাবে হচ্ছে, কীভাবে চলছে, গতি বিকৃতি, এটা তদন্তের বিষয়, এটা বলা যায়। ডিপার্টমেন্টের লোক যদি জড়িত না তাহলে তারা আমাদের সঙ্গে কথা বলছে না কেন? এখন তো দেখতে পাচ্ছি অনেক বিরাট বিরাট চক্রের সঙ্গে কাজ করছে। অনেক অবৈধ কাজকর্ম হতো, নিশ্চয়ই হতো। না না, এই ব্যাপারে আমাদের কোনো টেনশন দিতেও চাইতো না কোনো দিনই। যেদিন মারা গেছে সেদিনও তো যে সমস্ত কথা লিখে গেছে তাই যে আছে যাবে। এই মুহূর্তে আরজি করের সামনেই রয়েছে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, ইতিমধ্যেই নবান্নে সাংবাদিকদের মুখোমুখি আলাপন বন্দ্যোপাধ্যায় পরপর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রাত্রিরের সাথী অ্যাপ প্রকল্পের কথা, এছাড়াও রেস্টরুম, নিরাপত্তা কর্মী রাখা, সিসিটিভি মনিটরিং করা, এই পুরো বিষয় জানার পর এই মুহূর্তে যারা আন্দোলন করছেন তাদের প্রতিক্রিয়া কি? দেখো, দিনভর আন্দোলন, একদিকে দ্রুত তদন্ত, দ্রুত বিচার, এবং সঞ্জয় ছাড়াও নেপথ্যে কারা রয়েছে সেই রাঘব বোয়ালদের টেনে বার করতে হবে সেই দাবি যেমন সামনে আসছে। পাশাপাশি আন্দোলনকারী শহর জুড়ে, রাস্তা জুড়ে যারা আন্দোলন করছেন এই মুহূর্তে আরজি করের সামনে, সেই আন্দোলন চলছে। ইতিমধ্যেই শহরে ট্রান্সজেন্ডার থেকে শুরু করে কিউআর এবং মহিলারা তারা রাস্তার অধিকার নিয়েছেন এবং তারা লম্বা মিছিল করে তোমার সঙ্গে যারা রয়েছেন তাদের একটু প্রতিক্রিয়া নেওয়া যাবে প্রসঙ্গে। তাদের কাছে এই প্রশ্ন রাখছি, রাজ্য সরকার যে কথা ঘোষণা আজকে করেছেন, রাতের সাথী অ্যাপ চালু করা হচ্ছে মহিলা নিরাপত্তার স্বার্থে, এবং তার পাশাপাশি মহিলাদের নিরাপত্তায় সেখানে হাসপাতালে 12 ঘন্টার বেশি ডিউটি করানো হবে না, তেমন কথাও ঘোষণা করা হচ্ছে। কি মনে হচ্ছে রাজ্যের এই ঘোষণার পর? রাতের সাথী চলুক বা 12 ঘন্টার ডিউটিই চলুক, বা তার উপরে যদি নাও, মানে 12 ঘন্টার ডিউটির ওপরে যদি কেউ কাজ নাও করে হাসপাতালে, তারপরেও কিন্তু সেফটির কনসার্ন থাকছে। তার কারণটা হয়েছে হয়তো সিস্টেমেটিক চেঞ্জ কিছু আনছে, রাস্তায় হয়তো পরিবহন চালু করবে, কিন্তু মেন্টালিটির চেঞ্জটা কি করে করবে সেই জায়গাটা কি তারা ঠিক করতে পারবে? তারা নিজেদের দল থেকে কি এই সঞ্জীব ঘোষদের মতন লোকজনদেরকে কি তারা নিজেদের দল থেকে আইডেন্টিফাই করে বার করতে পারবে? নিজেরা কি নিজেদেরকে কথা বলতে পারবে যে হ্যাঁ আমরা এটাকে মদত দিয়েছি, আমরা আরজি করে ভাঙচুর করেছি, আমরা সেই জন্যে মানে সেটার বিরুদ্ধে আমরা মানে সেরকমভাবে কি তৃণমূল কিছু বলতে পারবে? আমার তো মনে হয় না বলতে পারবে। তো সেইখানে সেফটি এবং সিকিউরিটি শুধুই যে কটা স্ট্রাকচারাল চেঞ্জ করে হবে না সেটা না, সেটা সুনিশ্চিত করতে হবে নিজেদের মধ্যে
মধ্যে লোকজনকে আইডেন্টিফাই করে নিয়ে বার করে। কমলাক্ষ এই মুহূর্তে আরজি করে রয়েছে এবং সেখানে কিন্তু শুধুমাত্র স্ট্রাকচারাল চেঞ্জ নয়, মানসিকতার পরিবর্তনের কথাও বলা হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চিকিৎসক ডক্টর সুবীর গাঙ্গুলি। সুবীর বাবু, চিকিৎসক তো বটে এবং তারই সঙ্গে আপনি আরজি করের প্রাক্তনী। যে আরজি করকে কেন্দ্র করে এই মুহূর্তে আন্দোলন ঘুরপাক খাচ্ছে রাজ্যের সর্বত্র, সেই জায়গায় মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা রাজ্যের তরফ থেকে জানানোর পর আপনি কি বলবেন? দেখুন, বেটার লেট দেন নেভার, অর্থাৎ একটা ভাবনা চিন্তা অন্তত হয়েছে, এটা ভালো। কিন্তু সেই সঙ্গে আমাদের আশঙ্কাও থাকছে যে ওই 15ই আগস্ট রাত্রিবেলা যে ভ্যান্ডালিজম আরজি করে, দুর্বৃত্তরা নির্বিচারে প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে ভাঙচুর লুটপাট সব করলো, তখন কিন্তু আরজি করার মধ্যে প্রচুর পুলিশ ছিল। সুতরাং আমার তো এফটি পেয়ে সেই অ্যালার্ট করে সেই পুলিশ তখন থানা থেকে না কোথায় থাকবে, সেখান থেকে কতক্ষণে আসবে, কি অ্যাকশন নেবে। অর্থাৎ আমি এটা বলতে চাইছি, সদিচ্ছাটা হচ্ছে সবচেয়ে বড়। আপনি অ্যাপ করুন আর পুলিশ ফোর্স লাগান বা কেউ না থাক, অন্তত কিছু সিকিউরিটি গার্ড থাকুক, যদি সদিচ্ছা থাকতো তাহলে সেদিনও পুলিশ কিন্তু আটকাতে পারতেন। এবং এই অ্যাপ দিয়েই যে পুলিশের সদিচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে যে টেকনোলজির ব্যাপারটা নয়, এখানে সদিচ্ছা রাজ্য প্রশাসন এবং সেই সঙ্গে পুলিশ বাহিনীর যে সদিচ্ছা, সেইটা হচ্ছে মূল ব্যাপার। সেইটা থাকলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো আটকানো যেত। সেদিন আইবিও কোনো খবর পেলেন না, কতগুলো গুন্ডা একসঙ্গে আরজি করে ঢুকলো, তারা যেরকম ভাঙচুর করলো, ডাক্তার ছাত্রদের বা নার্সদের নিগৃহীত করলো, তার কোনো বিচার কতদূর হচ্ছে বা হয়েছে আমাদের জানা নেই। আশা করি হবে, কিন্তু আশাটা হচ্ছে আশাই, মানে সেটা নিরাশাতেও পরিণত হতে পারে আমরা জানি। সুতরাং খুব যে বেশি আশাপ্রদ এক্ষুনি আমি কিন্তু এটা বলতে পারছি না। সুবীর বাবু প্লিজ আমাদের সঙ্গে থাকুন। অরিন্দম বাবু, প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, আশার জায়গা কতটা দেখছেন? ডক্টর গাঙ্গুলি যে কথা বললেন যে সদিচ্ছা, কি বলবেন আপনি? একদম ঠিক কথা বলেছেন। অসংখ্য ধন্যবাদ দেই আপনাদের যে আপনারা আমাকে আরজিকর হসপিটালে ডেকেছিলেন। সেদিন কিন্তু আপনি জানেন, সেদিন কিন্তু ওখানকার আন্দোলনরত ছাত্রছাত্রীরা বলে দিয়েছিল, স্যার দেখবেন আমাদের বদলি হয়ে যাবে। দেখুন আজকে মিলে যাচ্ছে, আজকে বলছে যে ওখানে বদলি ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, এবার আপনাকে আমি বলি যে প্রশ্নটা বারবার আসছে সেটা হচ্ছে হাইকোর্ট 13 তারিখে সিডি সহ ডাকলো এবং হাইকোর্ট দেখার পরে বিস্মিত হয়ে গেল, এটা একটা সিডি, আর এদিকে বলছে 80% কমপ্লিট হয়ে গেছে। আপনাকে একটু বলি, যেহেতু আপনি আমাকে পুলিশ অফিসার বলছেন, দেখুন ডিলে অফ ইন ভিজিটিং প্লেস অফ অকারেন্সটা কি আছে আপনি দেখুন। পিআরবি রুলস নাম্বার যেটা আছে 258, দ্য ট্রেস and the clues left behind by the offender in the scene of crime may likely be damaged, destroyed and lost. As far as he could, you should go there. আপনি আমাকে বলুন, আজকে ডায়েরি, আজকে পিও চেঞ্জ হয়ে গেছে বলছে। আপনি কি বলছেন শিলাদিত্য বাবু? এতদিন ধরে বলছে ইনভেস্টিগেশন হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে যে এটা ক্রিস্টাল ক্লিয়ার যে যেখানে নাকি আজকে হত্যাটা দেখাচ্ছে সেটা আদৌ সে কথা নয়। এবং সেখানে আজকে এত তাড়াতাড়ি করে যে আজকে রেস্টরুম তৈরি করার জন্য ক্যারেক্টার অফ দিস ওয়ার্ল্ড হ্যাড বিন চেঞ্জড। তার মানে ট্রেস অ্যান্ড ক্লুজ। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী যদি বলে যে আজকে ফাঁসি দিয়ে দাও, আজকে যদি মুখ্যমন্ত্রী বলে দেয় ফাঁসি দিতে হয় না, কারণ এটা নর্থ কোরিয়া নয়। আপনাকে শেষ করছি একটা কথা বলে, যে তদন্তটা নির্ভর করে দুটোর উপরে, সেটা হচ্ছে গিয়ে সায়েন্টিফিক এক্সপার্ট ওপিনিয়ন অ্যান্ড মেডিকেল এক্সপার্ট ওপিনিয়ন। সায়েন্টিফিক এক্সপার্ট ওপিনিয়ন, ট্রেস অ্যান্ড ক্লুজ, সেগুলো আজকে কোথায় আপনি আমাকে বলুন, সেগুলো আজকে কোথায়? আজকে 3D স্ক্যানার স্টার্ট করেছে। আমি বলছি যে পুলিশ যে তদন্ত করলো এবং বলে দেওয়া হলে 80% কমপ্লিট হয়েছে, আজকে সেই ডায়েরিটা, তার বাবা যে কথাটা বলছে যে সেই ডায়েরিটা কোথায়? তাহলে প্রথম শুরু করেছিল সুরথাল রিপোর্ট ইন প্রেজেন্স অফ দ্য গার্জিয়ান। আজকে সে কি আজকে রাজস্থান থাকে না মণিপুরে থাকে? এইগুলো তো আমাদের আইপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট আমরা পড়েছি, কিন্তু এগুলো কি চেঞ্জ হয়ে যাচ্ছে? আপনি আমাকে বলুন, এগুলো কি চেঞ্জ? এগুলোতে হচ্ছে আমাদের রুট, এগুলোতে আমাদের ট্রেনিংয়ে শিখিয়েছে, এগুলো ফল্ট হলে সেই পুলিশ অফিসারকে সাসপেন্ড করে দিচ্ছে, ডিসমিস করে দিয়েছে। আজকে আমি দিনের পর দেখছি যে আজকে আপনারা বলছেন, লাস্ট একটা কথা বলছি খুব,
দেখুন, আলাপন বন্দ্যোপাধ্যায় বাবু অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। আজকে যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা করে খুব ভালো। আজকে শ্রীজাত বাবু, আপনি আমাকে বলুন তো, 2023 সালে ওয়েস্ট বেঙ্গল স্টেট সিকিউরিটি কমিশন তৈরি করা হয়েছিল 2023-এ। তাহলে 2023-এ আজকে 56 জন মানুষের মৃত্যু হলো কেন? আজকে শেষ করছি, 25/7/2024 পুলিশের বিরুদ্ধে কমিশন তৈরি করেছে, অ্যাট্রোসিটি অফ পুলিশ কমিশন। কি করেছে? স্টেট লেভেল পুলিশ কমপ্লেন অথরিটি 4 জন মেম্বার করেছে। তারপরে আজকে হাইকোর্ট যে কেসটা আজকে সিবিআইকে দিয়ে দিল, যিনি উনি বললেন, এটা কি বিশ্বাস করা যায় যে এতজন মব আজকে অ্যাটাক করে দিচ্ছে? এতজন মব আজকে ইউনিফর্ম চেঞ্জ করে আজকে মিছিল নিয়ে যাচ্ছে, ঢুকে গেল। কোথায় র্যাপিড অ্যাকশন ফোর্স, কোথায় আইবি, কোথায় সিআইডি, কোথায় আজকে নির্ভরযোগ্য আজকে পুলিশের যে সোর্স? অরিন্দম বাবু, ঠিক এই প্রশ্নগুলো নিয়ে আমরা ফেরত আসার চেষ্টা করব, কিন্তু প্রথমেই যেটা নিয়ে শুরু করেছিলাম অতনু, ঠিক সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে পর পর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে নিরাপত্তার বিষয়ে মহিলাদের ক্ষেত্রে। আশ্বস্ত নিরাপত্তা বিষয়ে মহিলাদের নিরাপত্তার জন্য রাজ্য সরকার পদক্ষেপ নিচ্ছে। তার মানে শিলাদা রাজ্য সরকার প্রকারান্তরে স্বীকার করে নিলেন যে এতদিন এরকম কিছু ছিল না। আচ্ছা, একটা জায়গাতে যে লিখেছে রাত্রে পুলিশ পেট্রোলিং, পানীয় জলের ব্যবস্থা, মহিলাদের জন্য আলাদা রেস্টরুম, টয়লেট, এগুলো ছিল না। তার মানে এই চরম অব্যবস্থার মধ্যে দিয়ে হচ্ছে গোটা স্বাস্থ্য দপ্তর পরিচালিত হচ্ছিল, শুধু দুর্নীতি, কাটমানির টাকা দিয়ে স্বাস্থ্য দপ্তর চলছিল। আমি একটা দেখলাম, খুব অবাক লাগলো, মহিলাদের জোড়া জোড়া কাজ করবেন এবং নাইট ডিউটি মহিলাদের যাতে কম দেওয়া হয়। কেন দেওয়া হবে? এই ধরনের মিসোজিনিস্ট কথাবার্তা একটা রাজ্য সরকারের প্রকল্পে থাকবে কেন? মানে মহিলারা রাতে বেরোবে না, তো সেই ঘুরপথে এক কথা হলো, তুমি ভাই রাতে বেরিও না, তাহলে তোমার অসুবিধা হতে হবে, তুমি রাতে ঘরে থাকো। রাজ্য সরকার প্রকল্প নিচ্ছে। আসলে মুশকিলটা হচ্ছে যে ডাক্তারবাবু যিনি আমাদের প্যানেলে আছেন বা এখানে যিনি আন্দোলনরত ছাত্র, উনি বললেন না মেন্টালিটির। আসলে রাজ্য সরকার প্রথম থেকে 2011 সাল থেকে যদি দেখেন, যে কোনো অপরাধের ক্ষেত্রে, সে দুর্নীতি হোক, ধর্ষণ হোক, যে কোনো অপরাধের ক্ষেত্রে প্রো অপরাধী মনোভাব নিয়েছে, প্রো অপরাধী স্ট্যান্ড নিয়েছে একদম নির্দিষ্টভাবে। এখানে আমাদের যে প্রাক্তন পুলিশ কর্তা যে নরেন্দ্র বাবু, উনি বললেন যে এইগুলো ক্লুগুলো নষ্ট করে, যেগুলো তো করতে হবে। আমি একদম নির্দিষ্টভাবে এই টার্মটা ইউজ করেছি, ক্রিমিনাল মাইন্ডসেট আপ ইউজ করে হচ্ছে এই তদন্তকে প্রভাবিত করা হয়েছে। প্রতি ক্ষেত্রে পুলিশের সর্বোচ্চ স্তর থেকে প্রশাসন এবং অপরাধীরা মিলিতভাবে ক্রিমিনাল মাইন্ডসেট আপ ইউজ করেছে, যাতে করে কিনা তথ্য লোপাট করা যায়, প্রমাণ লোপাট হয়ে যায় এবং তদন্তটা কোনো একটা জায়গায় গিয়ে নির্দিষ্ট একটা চক্রব্যূহের মধ্যে ঘুরপাক খেতে থাকে, যাতে প্রপার জাস্টিসটা কোনোভাবে সার্ভ না হতে থাকে। কারণ এটাই রাজ্য সরকারের চিন্তাধারা, রাজ্য সরকার অপরাধীদের পক্ষে। মৃত্যুঞ্জয়, আসবো তোমার কাছে, খালি একটা অতনু একটুখানি বলে দিই। আলাপন বন্দ্যোপাধ্যায় যে সাংবাদিক বৈঠক করেছেন, শুরুতে আমরা দেখিয়েছি, তাতে বলেছেন যে 12 ঘন্টার বেশি, তুমি যে দুটো টার্ম বললে, অনেকগুলোর বিষয়ে যে দুটো বললে, 12 ঘন্টার বেশি যাতে ডিউটি না দেওয়া হয় সেদিকে যাতে নজর রাখে, এবং সঙ্গে নাইট ডিউটির বিষয়টা যাতে যত কম দেওয়া হয় সেই প্রসঙ্গটা। আমি রাজ্য সরকার সুরক্ষা দিতে পারবে না, মহিলারা ঘরে থাকবে না। তুমি তোমার রাজনৈতিক বক্তব্য রেখেছো, আমি খালি ওনার টার্মের পরে প্লিজ আমি একটু মৃত্যুঞ্জয়, প্রত্যেকের প্রশ্ন ঘুরে ফিরে মৃত্যুঞ্জয়ের কাছে যাচ্ছে। মৃত্যুঞ্জয়, আমার বিশ্বাস আমার সেই সময়টুকু দেওয়া হবে। বলো মৃত্যুঞ্জয়, বলো। প্রথমত, যে এমন একটা ঘটনা, পাশবিক নারকীয় ঘটনা, আমরা সবাই চাইছি যে প্রথম দিন থেকে যে যারা দোষী বা দোষীরা যারা আছেন তদন্তের মাধ্যমে উঠে আসুক এবং তাদের প্রত্যেকের ফাঁসি হোক। কথা হলো যে একটা সরকার যখন এই ধরনের ঘটনা ঘটে, সরকারের কাছে একটা মানুষ কি চায়, আপনারা যারা আপনি আছেন বা যারা সাধারণ মানুষ আছে, আমি রাজনৈতিক সহকর্মীদের কথা বলছি না, অন্যান্য রাজনৈতিক দল থেকে যারা আছেন, আমি বলছি সবাই একটা জিনিসই চায় যে সরকার তাড়াতাড়ি রিয়াক্ট করুক। ব্যাপারটা প্রথম দিন ঘটনা ঘটার পর থেকে দেখতে হবে সরকার রিয়াক্ট করেছে কিনা। মুখ্যমন্ত্রী নিজে পরিবারের সাথে কথা বলেছে, এসআইটি গঠন করা হয়েছে, পুলিশ কমিশনার নিজে ছিল, 18 ঘন্টার মধ্যে দোষী অ্যারেস্ট হয়েছে। এগুলো হয়েছে, বারবার বলেছি আমি, আমাকে যদি বলতে না দেওয়া হয় মুশকিল। এবার কথা হলো যে আমাদের এখানে তারপরেও যখন ঘটনা ঘটে যাওয়ার পরে 18 ঘন্টার পরে যখন দোষী ধরা পড়লো, প্রথম দোষী আমি ধরে নিচ্ছি, প্রথম একজনকে ধরা হলো, তারপরেও মুখ্যমন্ত্রী প্রকাশ্যে এসে বলেছেন যে যদি মনে হয় আমরা সিবিআইকে দিতে পারি, পরিবার চাইলে সিবিআই নিতে পারে, আমরা দেবো, যে কেউ চাইলে। সিবিআই দেওয়া হয়েছে, ঘটনার তদন্ত করছেন হাইকোর্টের নির্দেশে, তদন্ত করছে। সেখানে তো সরকারি উকিল দাঁড়িয়ে তো তার বিরোধিতা করেনি, সরকারি উকিল তো দাঁড়িয়ে তার বিরোধিতা করেনি। এইখানে দাঁড়িয়ে একজন প্রাক্তন পুলিশ কর্তা হিসাবে কি করে বলেন যে মিথ্যে কথা এখানে বলা হচ্ছে, প্রত্যেক দিন যে মিথ্যে কথাগুলো বলা হচ্ছে চ্যানেলে বসে। আজকে উনি বলে দিলেন যে সেমিনার রুমের পাশে আজকে কোন এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে, কি কার স্বার্থে করা হয়েছে, এইসব ওনাকে বলতে হবে। তাহলে উনি তাহলে নিশ্চিতভাবে জানেন। প্রথম কথা হলো পুলিশ কমিশনার নিজে সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছে, কলকাতা পুলিশের সাইড থেকে বলে দেওয়া হয়েছে সেমিনার রুম অক্ষত আছে, সেমিনার রুম
প্লেস অফ অকারেন্স অক্ষত আছে, একবারের জন্য বলা হয়নি, মিথ্যে কথা বলা হচ্ছে। মৃত্যুঞ্জয়, আমি জানি না, গতকাল কলকাতার পুলিশ কমিশনার সাংবাদিক বৈঠক করেছিলেন, এই সেমিনার রুম প্রসঙ্গ নিয়ে আমরা তুলেও ধরেছিলাম, তুমি নিশ্চয়ই জানো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সম্পর্কে কথা বলেছিলেন এবং তারপর পুলিশ কমিশনের বক্তব্য আমরা তুলে ধরেছিলাম। একজন প্রাক্তন পুলিশ কর্তা কিভাবে এই মিথ্যে কথাটা বলে, কিভাবে মিথ্যে কথা বলে? এটা তদন্ত প্রভাবিত হয়, সাধারণ মানুষ পরিবার না। আপনার সময় আপনি বলেছেন কোন কথার প্রসঙ্গ, কোন কথার প্রসঙ্গ? তিনজনকে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে শুনিনি, চেঁচামেচি না, আমরা জানতে চাইছি কোন কথা, অরিন্দম বাবুর কোন কথা তুমি অপোজ করছো, কোন কথা? অরিন্দম শুনিনি, ও কোন কথার পরিপ্রেক্ষিতে বলছে শুনিনি। পিডব্লিউডির কাজ হচ্ছে সেটাকে তথ্য প্রমাণ নষ্ট করার জন্য ব্যবহার করা হয়েছে। উনি বলুক ওনার কাছে কোন ইনফরমেশনের বেসিসে এই কথা। অরিন্দম বাবু জাস্ট না, যেহেতু সরাসরি ওনার নাম অরিন্দম বাবু জানতে চাইছেন তথ্য প্রমাণ লোপাটের কথা যেটা বলছেন সেটা অসত্য বলে মৃত্যুঞ্জয় জাস্ট এক লাইনে ওনার কথা বলে নিই, আমরা সন্দীপ ঘোষ প্রসঙ্গে আসবো। আরে তুমি প্রসঙ্গ তুলেছো, ওনার উত্তরটা নিই, অপেক্ষা করে একটু প্লিজ অরিন্দম বাবু। হ্যাঁ বলুন। প্রথম কথা হচ্ছে মৃত্যুঞ্জয় বাবু যে বললেন আসামি অ্যারেস্ট হয়ে গেছে, হাউ কুড হি নো? উনি কি তদন্ত করেছেন না উনি সিডি দেখেছেন? উনি কি করে বললেন আসামি? ওটাই যে এলিজড অ্যাকিউজড পারসন দোষী, দোষী মানে আপনি দোষী কি করে করছেন? দোষী কি সে কনভিকশন হয়ে গেছে? আপনি বলছেন যে বিভিন্ন পেপার থেকে, বিভিন্ন টিভি চ্যানেল থেকে, ঠিক সেইভাবে আপনি জানেন উনি দোষী, এলিজড অ্যাকিউজড পারসন তাই মনে হয়। এলিজড অ্যাকিউজড পারসন আমি অ্যারেস্ট করা, এই যে আপনাকে সবাইকে থামতে আমরা শুনি, এটাই উত্তর দিচ্ছি। আপনি যেমন জানেন তেমনি বিভিন্ন আজকে টিভি থেকে শুরু করে, পেপার থেকে শুরু করে, এবং হাইকোর্টের যে আপনি হাইকোর্টের যে অবজারভেশন গুলো সেগুলো দেখুন, বলা হয়েছিল যে ট্যাম্পার করা হয়েছে, সেগুলো আজকে যে প্রশ্নটা এসেছে শুনুন, প্রশ্নটা হচ্ছে আমি আপনাকে ফুটেজ দিয়ে দিচ্ছি। মেডিকেলে যে কয়েকজন যারা নাকি আজকে মেন্টাল রয়েছে তারা যে আজকে বক্তব্যটা বলছে ভেরি ভাইটাল, যে আমরা জানি যে আজকে পিওটা ওটা নয়, পিওটা হচ্ছে কি অন্য জায়গায়, যার জন্য তাড়াহুড়ো করে ওটা চেঞ্জ করা। এতদিন ধরে রেস্টরুম নেই, এতদিন ধরে রেজুলিউশন অফ এনার্জি চিন্তা ভাবনা নেই, যেই নাকি হাইকোর্ট বললো, সিবিআই কে বললো, সিবিআই তো বন্ধ করছে। মানুষ হিসেবে আমার কয়েকটা প্রশ্ন আছে। প্রথম কথা, যে যার আন্ডারে রাজ্যকর ছিল সন্দীপ ঘোষ, তাকে সাসপেন্ড করা হলো না কেন? তাকে অন্য জায়গায় ট্রান্সফার করা হলো কেন? সে যখন 3 দিন ধরে এই ডায়লগটা চললো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে 5 জন ইন্টার্ন এবং ডাক্তার এখনো পর্যন্ত তারা অ্যাবসকন্ডেড, তাদেরকে খোঁজার কি ব্যবস্থা হয়েছে? 40 সেকেন্ড আটকাচ্ছি। যে সন্দীপ ঘোষকে নিয়ে বক্তব্য, যেদিন তিনি পদত্যাগ করেন সেদিন কি বলেছিলেন, এবং আজ যখন সিবিআই দপ্তরে যাচ্ছেন সকাল 10টায় পরপর তার বক্তব্য শোনাবো। আমি স্যারের সঙ্গে দেখা করে আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে গেলাম এবং বললাম যে আমি আজকে থেকে আর এই সার্ভিস প্রিন্সিপাল তো নয় এবং এই সার্ভিসেও থাকছি না। আমি কোনোভাবেই আড়াল করার চেষ্টা তো করিনি, উল্টে প্রথম দিনই আমি নিজে ঘটনাস্থলে গিয়ে দাঁড়িয়ে থেকে পুলিশ অফিসারকে বলেছি ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করুন, ফরেন্সিক রিপোর্ট আপনারা করুন। আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি, প্রথম কথা। আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, দ্বিতীয় কথা। আর এটা পুরো আন্ডার ইনভেস্টিগেশন আছে, সেজন্য আমি কিছু বলতে পারবো না। বাট আপনাদের কাছে একটা সবিনয় অনুরোধ, প্লিজ রিউমার স্প্রেড করবেন না। আর আরেকটা যেটা আমি দেখলাম কিছু মিডিয়াতে যে সঞ্জয়কে সঙ্গে নিয়ে বসি, এগুলো কিন্তু পুরো ভুল। আর এই সন্দীপ ঘোষ প্রসঙ্গ নিয়ে আজ কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। রাজ্য স্বাস্থ্য প্রশাসন সন্দীপ ঘোষকে আরজিকর থেকে যে ন্যাশনালে পাঠিয়েছেন, যেটা এখন কোর্টে গিয়ে আটকে আছে, যদি রাজ্য স্বাস্থ্য প্রশাসন অবিলম্বে সন্দীপ ঘোষকে আনুষ্ঠানিকভাবে নতুন পোস্টিং থেকে অব্যাহতি দিয়ে দেন, তার বিরুদ্ধে কেউ দোষ প্রমাণের আগে কোনো শাস্তিমূলক ব্যবস্থার কথা বলছে না। কিন্তু ছাত্রছাত্রীদের আবেগকে, কারণ উনি ন্যাশনালে গেলে আবার সেই বিরোধিতা অশান্তি। কোর্ট ইতিমধ্যেই জানিয়েছেন তিনি আপাতত 3 সপ্তাহ কিছু করতে পারবেন না। আবার বিষয়টা কোর্টে যাওয়ার আগে
যদি রাজ্য স্বাস্থ্য প্রশাসনই তাকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিকল্প কোনো জায়গায় আপাতত রেখে দেন, মানুষ সরকারকে যে ভুল বুঝছে সেটা অনেকটা কেটে যাবে। কোথায় দাঁড়িয়ে রয়েছে তদন্ত এবং তারই সঙ্গে সন্দীপ ঘোষের প্রসঙ্গ? কারণ সকাল 10টা থেকে রাত 8:30 বাজতে চললো, এখনো সিবিআই জিজ্ঞাসাবাদ চলছে। আপডেট জানাবো জনগণ মনতে একটা বিরতির পর। চোখ রাখুন জি 24 ঘন্টায়। বিরতির পর আবার আপনাদের স্বাগত জনগণ মনতে। মৃত্যুঞ্জয়, তোমার কাছে আসবো। সন্দীপ ঘোষের বক্তব্য যেদিন তিনি পদত্যাগ করেন এবং তারপর আজ সকালে এখনো জিজ্ঞাসাবাদ চলছে সিবিআই, দুটো বক্তব্যই তুলে ধরেছি। খালি একটা প্রসঙ্গ, সন্দীপ ঘোষকে পুনর্বহাল নিয়ে এবারে কুণাল ঘোষ নিজে প্রশ্ন তুলেছেন। কি বলবে মৃত্যুঞ্জয়? না দেখুন, আমার বক্তব্য হলো প্রশাসনিক সিদ্ধান্ত। দলের তরফ থেকে কুণাল ঘোষ বলেছেন, কুণালদা বলেছেন যে না, সেদিনকেই মানুষের মনে, বারবার বলেছেন, মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, প্রশ্ন জেগেছে এবং এইটাকে নিয়ে বিরোধীরা চক্রান্ত করতে নেমে পড়েছে যে একই দিনে না হলে ভালো হতো। সেটা তো দলের বক্তব্য, কিন্তু প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন। প্রশাসনিক সিদ্ধান্ত, আমরা দলের তরফ থেকে বলছি মানুষ এই যে বিরোধীরা রাজনীতি করতে পারছে, এই সুযোগটা দেওয়ারই দরকার ছিল না। এইটা একটা দিক যেটা কুণালদা তুলে ধরেছে। প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি 30 সেকেন্ড আটকাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12ই আগস্ট এ ব্যাপারে সন্দীপ ঘোষের পদত্যাগের প্রসঙ্গ এবং তারপর পুনর্বহাল এ প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন 12ই আগস্ট শোনাবো। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। আমরা ওখানে MSVP-কেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স। আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে চেস ডিপার্টমেন্ট, তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে ACP ছিলেন তাকেও সরিয়ে দিয়েছে। সবাইকেই সরানো হয়েছে। মৃত্যুঞ্জয়, আমি তো বারবার বলছি, আসল আমরা সবাই কি চাইছি, এখানে যারা প্যানেলিস্ট আছি তারাও তো সবাই চাইছি দোষী বা দোষীরা যারা আছেন, যারা সবাই শাস্তি পাক, ফাঁসির দাবি করছি। মুখ্যমন্ত্রী আজকে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে, উন্নাও থেকে হাসরাত। আপনি ভেবে দেখুন উত্তরাখণ্ডে একজন, আমি রাজ্যের কথা, রাজ্যে মারাত্মক ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে কলকাতা রাজ্য দেশ বিদেশ কিন্তু 30শে জুলাই একজন নার্সকে ধর্ষণ করে উত্তরাখণ্ডে তোমাদের পুষ্কর সিং ধামি পদত্যাগ করেছে। উত্তরাখণ্ডে একজন নার্সকে ধর্ষণ করে খুন করা হয়েছে, পুষ্কর সিং ধামি কি পদত্যাগ করেছে। আজকে চণ্ডীগ্রামে একজন মহিলাকে মেরে উলগ্ন করে হারানো হয়েছে 300 মিটার, এই বিজেপি করেছে। আজকে তোমরা এইটা আসল চক্রান্ত, এইটা আসল চক্রান্ত। দেবজি স্লোগান নয়, দেবজি স্লোগান নয়, প্লিজ প্লিজ মৃত্যুঞ্জয় কথাটা শুনিনি। দুজনেই নিয়ন্ত্রণে, দুজনকেই নিয়ন্ত্রণে থাকার অনুরোধ করছি। আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি, যখন রাজ্য উত্তর, মানুষ সহানুভূতি চাইছে, মানুষ সহানুভূতির সঙ্গে দেখতে চাইছে, সহানুভূতিশীল হয়ে উত্তর। প্লিজ মৃত্যুঞ্জয়, নিয়ন্ত্রিত হয়ে কথা প্লিজ মৃত্যুঞ্জয়। এইটাই উদ্দেশ্য পরিষ্কার যে মুখ্যমন্ত্রীর পদত্যাগটাই চাইছে, এটার জন্যই চক্রান্ত সিবিআই করছে। আজকে উত্তরাখণ্ডে একজন, আজকে দুজন মিলে বললে কিন্তু উনি তো চেঁচাচ্ছেন। পুষ্কর সিং ধামি কি পদত্যাগ করেছে, উত্তরাখণ্ডে একই ঘটনা ঘটেছে। আমার বাড়িতে যদি হয়, তোমার বাড়িতে যদি হয়, তাহলে কি বলবে? সবার বাড়িতে আমরা ফাঁসি চাইবো। আজকেও ফাঁসি চাইছি, আজকেও তো ফাঁসি চাইছি, আজকেও ফাঁসি চাইছি। মৃত্যুঞ্জয়, অতনু প্লিজ
প্লিজ প্লিজ, এমন একটা বিষয় এই মুহূর্তে রাজ্য উত্তাল। আমরা দেখেছি রাতভর মানুষ জেগেছে, আজও কিন্তু মানুষ রাস্তায় নেমেছে। কলেজ স্কয়ার, রাসবিহারী, বিভিন্ন জায়গায় চলছে। আমি সুবীর বাবুর কাছে যাব। সুবীর বাবু আরজি করের প্রাক্তনী হিসাবে, সুবীর গঙ্গোপাধ্যায় বিশিষ্ট চিকিৎসক, আরজি করের প্রাক্তনী সুবীর গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন আমার, সন্দীপ ঘোষকে নিয়ে এত প্রশ্ন কেনই বা আপনাদের? দেখুন, সন্দীপ ঘোষকে নিয়ে কেন প্রশ্ন আরজি করের কাছে গেছেন, কাউকে নিয়ে প্রশ্নগুলো ওঠেনি। কিন্তু সন্দীপ ঘোষ জয়েন করার পর থেকে আরজি করের সন্ত্রাসের বিরুদ্ধে অজস্র অভিযোগ উঠতে শুরু করেছে, এবং সেই অভিযোগ হচ্ছে নানা রকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা নিজের, এবং সেই সঙ্গে কিছু ছাত্র এবং ডাক্তার তাদের একটা প্রায় একটা মাফিয়া গ্রুপ তৈরি করেছিলেন, যারা সাধারণ ছাত্র এবং শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন ইস্যুতে ট্রান্সফার, পরীক্ষা পাস, হোস্টেলের সিট নাকি তারা টাকা তো, এবং সেই টাকাটা তাদের না দিলে তারা যা বলতো, অর্থাৎ পরীক্ষায় পাশ করে, সেটাই কিন্তু ঘটতো। এটা প্রশাসনের হাত মাথায় থাকলে এটা কিন্তু করা সম্ভব না। তাই এইটা নিয়ে বহু ক্ষোভ বিক্ষোভ ছিল, এবং আমরা প্রাক্তনী ছাত্র সংসদ যখন তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, ওই ছাত্ররা তারা এসে আমাদের প্রাক্তনীদের যে একটা ঘর আছে সেটা তালিয়ে দিয়েছিল, সেটা পাচ্ছি, সেটা পুলিশ কেস হয়েছে, ইত্যাদি হয়েছে। আমার প্রাক্তনী ছাত্র সংসদের মিটিং, আমি আরজি করে মিটিং করতাম, আগের প্রিন্সিপালদের সঙ্গে প্রবলেম ছিল না, তারা আমাদের ঘর দেন, আমরা চেষ্টা করতাম, তখন কোনো ক্লাস কিছু নেই। সন্দীপ ঘোষ আমাদের ঘর দিতেন না, ঘর তালাবন্ধ করে রাখতেন, সেই ঘরের ইলেকট্রিক্যাল কানেকশন বাইরে থেকে বন্ধ করে দিতেন। যেহেতু প্রাক্তনী ছাত্র সংসদ, তারা তারই অপকীর্তি তখন থেকেই প্রতিবাদ করত। সুতরাং সন্দীপ ঘোষের ব্যাপারটা আমাদের কাছে নতুন কিছু না। আজকে মেয়েটি মারা গেল, তাই জন্য এত টিভি প্রোগ্রাম হচ্ছে, আপনারা জানেন। আমাদের কাছে যেমন নতুন কিছু না, সরকারের কাছে নতুন কিছু না। তার কারণ সরকারের কাছে ডাইরেক্টর মেডিকেল এডুকেশন ইত্যাদির কাছে যারা আছে, সরকারি স্বাস্থ্য প্রশাসন বা মেডিকেল এডুকেশনের, তাদের কাছে প্রচুর অভিযোগ হয়েছে, হেলথ সেক্রেটারির কাছে হয়েছে। সন্দীপ ঘোষকে নিয়ে, তার দুর্নীতি নিয়ে হাইকোর্টে মামলা পেন্ডিং আছে 2 থেকে 3টে, কি আরো বেশি হতে পারে। তা সরকার কিছু জানতেন না, এইটা কিন্তু বলে লাভ নেই, ঠিক আছে? একটু প্লিজ আমাদের সঙ্গে থাকুন, অনেকগুলো বিষয় আপনি তুলেছেন। অরিন্দম বাবু, আপনার কাছে আসবো, খালি তার সঙ্গে একটুখানি প্রতিক্রিয়া দেখিয়ে দেব। ইতিমধ্যেই শান্তনু সেন নিয়ে কুণাল ঘোষ কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরবো। আর শান্তনু সেনের জন্য একটি নির্ধারিত ঘর ছিল বলে জানা যাচ্ছে কলকাতা পুরসভায়, সেই ঘর থেকে নামের ফলকও সরিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে শান্তনু সেনের বক্তব্য, অপরদিকে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্যই বাকি শোনাবো। 2021 সালে পৌরসভা নির্বাচন হয়ে নতুন বোর্ড আসার পর 2022-এর 5ই জানুয়ারি, এর আগে যিনি মিউনিসিপ্যাল সেক্রেটারি ছিলেন মিস্টার মন্ডল, অর্ডার ইস্যু করেছিলেন আমাকে যে তিনি হেলথ অ্যাডভাইজার হিসেবে আমি কাজ করব। সেই মতো আমি কাজ করতাম। আমাকে কর্পোরেশন থেকে এই কাউন্সিলর ক্লাব যে আছে, কাউন্সিলর ক্লাবে একদম কোণের একটা ঘর আমাকে অ্যালট করা হয়েছিল। আমি সেখানে যেতাম, আমি সেখানে বসতাম। তার বাইরে হেলথ অ্যাডভাইজার হিসেবে বোর্ডও লাগানো হয়েছিল। আমি কিন্তু কোনো ইনফরমেশন অফিসিয়ালি পাইনি, আমার রুমের পাশ থেকে বোর্ডটা সরিয়ে দেওয়া হয়েছে। তো আমি শুনলাম যে টক টু মেয়রে আমাদের প্রিয় মাননীয় মহানাগরিক তিনি বলেছেন যে হেলথ অ্যাডভাইজার করে কোনো পোস্ট ছিল না। আমি এ নিয়ে তিনি কেন বলেছেন বা কিছু আমি বলতে পারবো না। হেলথ অ্যাডভাইসার কোনোদিন কোনো সার্কুলারে আমরা দেখিনি, একটাই হেলথ অ্যাডভাইসার রয়েছে, ডক্টর টি.কে. মুখার্জি। হেলথ অ্যাডভাইসার কোনোদিন কোনো সার্কুলারে আমরা দেখিনি, একটাই হেলথ অ্যাডভাইসার রয়েছে, ডক্টর টি.কে. মুখার্জি। ডক্টর শান্তনু সেন এবং ডক্টর কাকলি সেনকে অনুরোধ করব, এই বিষয়ে প্রকাশ্যে আরো কিছু বলার আগে তারা যদি তাদের গোটা বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে সবিস্তারে আরজি কর সম্পর্কে যদি আপনারা মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের বক্তব্যটা জানিয়ে দেন, তাহলে মনে হয় মুখ্যমন্ত্রীও নিশ্চিন্তে সেটা পড়ে পুরো ক্রস ভেরিফিকেশনের একটা সুযোগ পাবেন।
অরিন্দমবাবু, আমি আপনার কথা বলেছিলাম, আমি জাস্ট একটু বিরত করছি। আমি যেহেতু শান্তনু সেনের প্রসঙ্গ উঠলো এবং তা নিয়ে প্রতিক্রিয়া একটুখানি আমি এক লাইন করে জাস্ট নিয়ে নেবো। দেবজি, উত্তরবঙ্গের একটা সিন্ডিকেট আছে, নর্থ বেঙ্গল সিন্ডিকেট ভার্সেস সাউথ বেঙ্গল সিন্ডিকেটের লড়াইয়ের ফল। এই হচ্ছে তৃণমূলের মুসল পর্ব। নর্থ বেঙ্গল সিন্ডিকেটের কথা সমস্ত ডাক্তার জানেন, শান্তনু সেন জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, যিনি ডাক্তারবাবু আমাদের প্যানেলে আছেন তিনিও জানেন, জিজ্ঞেস করলে পেয়ে যাবেন। এগুলো দেবজিতের ভার্সন নয় তো? না, দেবজিতের ভার্সন নয়। আপনি আরজি করে এক্ষুনি মুখ বেঁধে পেছন করুন বা পেছন দিক থেকে ছবি তুলুন, সমস্ত স্টুডেন্ট এই এক কথা বলবে, সমস্ত ডাক্তার এক কথা বলবে। ভাবতে পারেন 43 জন ডাক্তারকে রাতারাতি বদলে দেওয়া হচ্ছে। আর একটু আগে বলো না কি ভেঙেছে, কি এভিডেন্স ভেঙেছে। আমার কথাটা হচ্ছে যে আপনি ভাবুন, একটা খুন হয়েছে একটা জায়গাতে, তার পাশের 4টে ঘর আছে, সেইখানে সুরতাল হবে, সেইখানে সবকিছু হবে, ফরেন্সিকের টিম যাবে, সেখানে বসে এই সন্দীপ বাবু অর্ডার দিচ্ছেন যে পাশের রুমগুলোকে ভেঙে নতুন করে তৈরি করো। উনি জানেন। আমি একটু চট করে প্রতিক্রিয়া নিই শান্তনু সেন প্রসঙ্গে। সার্কুলার ছিল না, তাহলে উনি এতদিন ঘর দখল করে ছিলেন কি করে মহানাগরিক, সেটা আগে বলুন। উনি সার্কুলার দেখেননি, হঠাৎ করে মনে পড়লো শান্তনু সেন মুখ খোলায়। আসলে মুশকিল হচ্ছে তৃণমূল এখন নিজেদের মধ্যে দ্বন্দ্বে, মানে কে সত্যি বলছে কে মধ্যে, তৃণমূলের নিজের মধ্যে গুলি গেছে। আমি শুধু একটা পয়েন্টের দৃষ্টি আকর্ষণ করবো, ওই মৃত্যুঞ্জয় বলার সময় বলছিলাম আমরা দারুণ কাজ করেছি প্রশাসনিক। আমি হাইকোর্টের যে অর্ডার, আমি শুধু একটা লাইন কোট করব, পেজ 12.29, অন আর আফটার August 9, 2024 প্রাইমা ফেসি দেয়ার হ্যাজ বিন নো সিগনিফিকেন্ট প্রোগ্রেস অ্যাজ টিল ডেট। কোনো প্রোগ্রেস হয়নি, গোটা তদন্তটাকে ধামাচাপা দেওয়ার প্রকারান্তরে চেষ্টা হয়েছে বলেই মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই কে ইমিডিয়েট বেস হচ্ছে। আমি দুটো কথা বলি এই নিয়ে। প্রথম কথা হলো যে ঘটার পরে তদন্ত সঠিক প্রক্রিয়ায় এগোচ্ছিল, তদন্তে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা সিবিআই সামনে এসে বলুক যে এইটা ধামাচাপা হয়েছে, এই তদন্তই করো। আমরা শুনতে চাই সিবিআই তদন্ত হয়নি, যে কলকাতা পুলিশ তদন্ত করেনি, ঠিকভাবে করেনি, কিছু ধামাচাপা দিয়েছে, সেই দিনকে এই প্রশ্নের উত্তর দেবো। 2, এরা এত বড় বড় কথা বলছে বামেরা। 2001 সালে ডাক্তারবাবু আছেন, উনি আরজি করের প্রাক্তনী, সৌমিত্র বিশ্বাস যাকে বলা হয় খুন করা হয়েছিল, খুনটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল, সেক্স র্যাকেটের কথা জানতে পেরেছিল, পর্নোগ্রাফির র্যাকেট চলছিল জানতে পেরেছিল বলে তাকে খুন করা হয়েছিল ডক্টর সৌমিত্র বিশ্বাস 2001 সালে। আজকে বিভিন্ন সেই সময় আমি তো বলছি প্রাক্তনী আছে, তুমি তো আরজি করের প্রাক্তনী নও, আমিও নই, যিনি আছেন তিনি বলুন। অরিন্দম বাবু, অন্য প্রসঙ্গে আমরা যেতে চাইছি না। অরিন্দম বাবু, এক হচ্ছে সন্দীপ ঘোষকে নিয়ে বারবার করে প্রশ্ন উঠছে, ডক্টর গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন, তিনিও বলছিলেন যে বহু আগে থাকতেই প্রশ্ন, সঙ্গে র্যাকেটের কথা, চক্রের কথা। আজ নির্যাতিতার বাবা তিনিও একটি কথা বলেছেন এর প্রসঙ্গ নিয়ে, সঙ্গে ডায়েরির প্রসঙ্গ। অরিন্দম বাবু, একদম ঠিক। ভাগ্য ভালো এখন পর্যন্ত পেড স্পিকার যারা পেড স্পিকার তা বলেনি যে এটা হচ্ছে সুপার ইম্পোজ করা কথা, এটা আমরা বিশ্বাস করতে পারছি না। ইনি বলতে পারছেন না। আচ্ছা শিলাইতবা, আপনি সেদিন ছিলেন যেদিন ওখানে ডাক্তাররা, কয়েকজন ডাক্তার এসে আমাদের বলছে কি হাসপাতালে প্রচুর গজ তুলো ব্যান্ডেজ লাগে স্যার, বছরে প্রায় 200 কোটি টাকা, কিন্তু বহুদিন থেকেই কম দামি 4 গুণ দাম দিয়ে বেশি নাই, এই মেয়েটি সব জানতো এবং অবজেকশন করেছিল। আপনি ছিলেন সেখানে, আমি তার নাম লিখে এসেছি, তার স্টেটমেন্ট আমি পর্যন্ত নিয়েছি, বিকজ আই এম দ্য রেকর্ডিং পুলিশ, আমি তদন্ত করছি না। এবার আপনাকে বলছি, যিনি বলছেন আমি পুলিশ অফিসার হয়ে আমি উত্তেজনা করছি, দেখুন আজকে ঘটনা 13 তারিখে অবজারভেশন অফ হাইকোর্ট সিবিআইকে কেন দিয়েছে, দুটো পয়েন্ট আমি বলছি। যে কোনো মুহূর্তে প্রমাণ নষ্ট হতে পারে। কেন এই কথাটা বলেছিল? ওয়াই? সেকেন্ড বলেছিল রাজ্য কেন অধ্যক্ষের রেজিগনেশন একসেপ্ট করলো না, স্পষ্ট নয়। আরো বলতে চাচ্ছেন গত আজকে ভিডিও ফুটেজ যেটা আমি আরেকটা অবজারভেশন দিয়েছিল, কেন ইউডি দিয়ে স্টার্ট করা হয়েছিল, আপনি বলুন যেখানে ইউডি কেন প্রথমে করা হয়েছিল। আপনি একজন প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে আপনি তো নিশ্চিতভাবে জানেন যে কোনো আনন্যাচারাল ডেথ স্টার্টিং হয় ইউডি দিয়ে। মৃত্যুঞ্জয়, প্লিজ আমার সময় সংক্ষিপ্ত। আমরা আবার এই আলোচনায় ফেরত আসবো একটা বিরতির পর। চোখ রাখুন জি24 ঘন্টায়।
বিরতির পর জনগণমনতে আবারও আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, ডক্টর গাঙ্গুলি আপনার কাছে যাব, সময় খুব সংক্ষিপ্ত। আমরা জানি আজকে চিকিৎসক সংগঠনের ডাকে সারা দেশ জুড়ে কর্মবিরতির সিদ্ধান্ত, কিন্তু অ্যাজ সিনিয়র আপনি কি কিছু বলবেন জুনিয়র চিকিৎসক এবং আপনার সহকর্মীদের উদ্দেশ্যে, কারণ চিকিৎসা ব্যবস্থায় তো প্রভাব পড়েছে, খুব সংক্ষেপে প্লিজ। দু লাইন বলি, সেটা হচ্ছে যে আমাদের সংকট একটা সংকটের সময়, যে একদিকে হচ্ছে আমাদের পেশাগত দায়বদ্ধতা এবং সামাজিক দায়বদ্ধতা, যেটা সম্পর্কে প্রত্যেকটি ডাক্তার সচেতন, কিন্তু সেই সঙ্গে আমাদের পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার যে কলিগ, আমাদের মেডিকেল এথিক্সে শেখানো হয় যে তোমার কলিগকে নিজের ভাই বলে ভাববে, তার জন্য দরকার তুমি জীবন দেবে। আমাদের মেডিকেল এথিক্সে এইসব কথা লেখা আছে আর কি, যেটা সারা পৃথিবীতে মানে যে মেডিকেল এথিক্স। তা সুতরাং তার প্রতি আমার একটা দায়বদ্ধতা। সেখানে আমার একজন কলিগ, আমার একটি মেয়ে, সেরকম নৃশংসভাবে ধর্ষিত হয়ে খুন হল। সুতরাং তার প্রতি আমার যে দায় আছে, বাকি যে মেয়ে বোনেরা আছে আরজি করের মধ্যে বা গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় সমস্ত নারী জাতি, তাদের প্রতি আমার একটা দায় আছে, আবার সেই সঙ্গে পেশাগত দায় আছে বা সামাজিক দায় আছে। ডক্টর গাঙ্গুলি প্লিজ আমাদের সঙ্গে থাকুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি তুলে দিয়েছেন, সমাজ এই প্রশ্নের উত্তরই খুঁজছে। আমাদের অন্যান্য অতিথিদের কাছে খুব সংক্ষেপে, কার্যত এক লাইনে এই প্রসঙ্গে আপনারা কি বলছেন জেনে নেব। অরিন্দম বাবু খুব সংক্ষেপে প্লিজ। প্রথম কথা হচ্ছে যে ইনভেস্টিগেশনটা যেটা আপনারা বারবার বলছেন, উনি শেষ করছি, উনি বলছেন আনন্যাচারাল ডেথ, সেটা একটু বুঝিয়ে দিই। রাস্তায় অ্যাক্সিডেন্টে যদি আনআইডেন্টিফাইড ডেড বডি থাকে আনন্যাচারাল ডেথ। একটা মেয়ে এতগুলো ইঞ্জুরি হয়েছে, আজকে তার মানে পার্সোনাল পার্ট থেকে আজকে এত ব্লিডিং হচ্ছে, আপনি বলে দিচ্ছেন এটা ইউডি কেস, আপনি বলে দিচ্ছেন উইদাউট দ্য কলিং রিলেটিভ আজকে রিপোর্ট হয়ে গেছে। সময় সংক্ষিপ্ত, বিচারের কথা দেবজিৎ বলো। দেবজিৎ, কথা হচ্ছে যে যেভাবে প্রথম থেকে এই পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে পুলিশ প্রশাসন, এলাকার গুন্ডা এবং সবথেকে বড় কথা মন্ত্রিসভার বেশ কয়েকজন মানুষ মিলে, সেটা নির্লজ্জ। দ্বিতীয়ত পুলিশ আরজি করের তৎকালীন যিনি সর্বেসর্বা সন্দীপ বাবু এবং বাকিরা যা করেছে সেটা পুরোটাই আমার কথা হচ্ছে যে যদি করতেই হয়, যোগীজি কাউকে আড়াল করতে যায়, পুষ্কর সিং যোগীজি কাউকে নির্যাতিতার বাড়ির লোক পরিষ্কার আপনাদের ক্যামেরার সামনে বলেছেন, না সিপি না প্রিন্সিপাল কেউ ওনাদের সঙ্গে প্রাথমিকভাবে কোঅপারেট করেননি। প্রথম থেকে সরকার চেয়েছে নিজের এই সন্দীপ ঘোষ সহ গুন্ডা সহ সমস্ত সাংবাদিক নিয়ে হচ্ছে কি এই তদন্তটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এর শেষ লড়াই হচ্ছে দেখবো আমরা চাই সিবিআই দ্রুত তদন্ত শেষ করুক, দোষী বা দোষীরা যারা আছে তাদের ফাঁসি দেওয়ার ব্যবস্থা। প্রশ্ন অনেক, উত্তর খোঁজার চেষ্টায় কিন্তু প্রত্যেকেই রয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যেটা এই মুহূর্তে সব থেকে বড় আহ্বান, আবেদন এবং প্রত্যেকের কাতর আর্তনাদ, বিচার চাই এবং অপেক্ষায় রয়েছেন প্রত্যেকে। আমরাও অপেক্ষায় রয়েছি সেই মুহূর্তের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জনগণমন আজকের মতো এই পর্যন্তই। বাংলার আওয়াজ।
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।